আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমাদের সিরিজ লেকচারের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের দিনে একটু পালপিটেশন হয়েছিল। পালপিটেশন হওয়া আমার জন্য খুব স্বাভাবিক, কারণ আমি কখনো পাবলিক গ্রুপে ক্লাস নেইনি। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ক্লাসটা ভালো নিতে। সো আমি কিন্তু ক্লাস চলাকালীন অবস্থায় বারবার তোমাদের প্রশ্ন করব, তোমরা প্রশ্নের উত্তর দিবা, আমি প্রশ্নের উত্তরগুলো চেক করব। তো যারা সব থেকে ভালো আনসার করবো, যাদের অ্যাক্টিভিটি সব থেকে ভালো, তাদের তো আমরা গিফট করবই, এবং যারা পরীক্ষায় ভালো করবা, শেষ পর্যন্ত ক্লাসে লেগে থাকবা, তাদের জন্য গিফট আছে। ঠিক আছে? সো আমি প্রথমে শুরু করি একটা ক্লিনিক্যাল বিষয় নিয়ে। আমরা যে রাইবোজোম পড়ছি, তো রাইবোজোম আসলে চিকিৎসা, যেমন বায়োলজি যেহেতু চিকিৎসার সাথে জড়িত, রাইবোজোম কি ভূমিকা পালন করে দেখো। এটা একটা হিউম্যান বডি। এটা একটা হিউম্যান বডি। তো হিউম্যান বডি কী দ্বারা আক্রান্ত হতে পারে? যেগুলো প্রোক্যারিওটিক জীব, সেগুলো দ্বারা আক্রান্ত হতে পারে। প্রোক্যারিওটিক জীব মানে হলো আদিকোষী আর কি। তো আদিকোষী এবং প্রকৃতকোষী জীব কী জিনিস, এই জিনিস নিয়ে আমরা পরবর্তী লেকচারে পড়ব। বাট আপাতত মনে রাখো, আমি যেগুলো বলছি এগুলো মনে রাখবা। যেমন এটা একটা ব্যাকটেরিয়া, ভালো করে খেয়াল করো। এটা একটা ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করছে। এই যে দেখো একটা ব্যাকটেরিয়া, তাই না? তো ব্যাকটেরিয়াটা যদি আমাদের শরীরে প্রবেশ করে, সে কিন্তু আমাদের শরীরে রোগ সৃষ্টি করবে, রাইট? তো রোগ সৃষ্টি করার জন্য তার কিন্তু অনেক পন্থা আছে। প্রথমত সে কি করে? সংখ্যা বৃদ্ধি করে। দল যত ভারী, তত বেশি সে রোগ সৃষ্টি করতে পারবে, তত বেশি সে ইফেক্ট সৃষ্টি করতে পারবে, তাই না? আমাদের রোগটা তত বড় হবে। তো কিভাবে আমরা এখন এইটাকে মেরে ফেলতে পারি? দেখো, ব্যাকটেরিয়া শব্দটা দেখো। ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করলে আমরা এক ধরনের ওষুধ নিই। ছত্রাক আমাদের শরীরে প্রবেশ করলে আমরা ভিন্ন ধরনের ওষুধ নিই। ব্যাকটেরিয়া যদি প্রবেশ করে, আমরা খুব কমন একটা ওষুধ নিই, রাইট? বিতে ব্যাকটেরিয়া, এই দেখো এতে হলো অ্যান্টিবায়োটিক। তাহলে বলো তো, ব্যাকটেরিয়া প্রবেশ করলে আমাদের শরীরে আমরা কি ওষুধ নিই? রাহাত, অ্যান্টিবায়োটিক নিই, রাইট? একটু দেখো, অ্যান্টি মানে বিরুদ্ধে, বায়ো মানে জীবন। তাহলে অ্যান্টিবায়োটিক মানে কি? জীবনের বিরুদ্ধে। তাহলে আমরা যে ওষুধটা নিচ্ছি ব্যাকটেরিয়া প্রবেশ করার পর, তার নাম হলো অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক মানে হলো জীবনের বিরুদ্ধে যে জিনিসটা কাজ করে। প্রশ্ন হলো, কার জীবনের বিরুদ্ধে কাজ করে? আমার জীবনের বিরুদ্ধে? আমার জীবনের বিরুদ্ধে যদি কাজ করে, আমি তো মারা যাব। তাহলে কার জীবনের বিরুদ্ধে কাজ করে? যে ব্যাকটেরিয়াটা প্রবেশ করছে তার জীবনের বিরুদ্ধে কাজ করে। ওকে, তাহলে দেখো, এই যে মুখের মাধ্যমে আমরা একটা অ্যান্টিবায়োটিক খেলাম, ধরা যাক এটা একটা অ্যান্টিবায়োটিক, এই জিনিসটা। তো এইটা কিন্তু আমার জীবনের বিরুদ্ধে কাজ করবে না, কাজ করবে এই যে ব্যাকটেরিয়াটা দেখছো তার জীবনের বিরুদ্ধে। সে ব্যাকটেরিয়াকে নানাভাবে মেরে ফেলতে পারে। প্রথম যে জিনিসটা, ব্যাকটেরিয়ার কিন্তু এই যে দেখো বাইরে একটা কোষ প্রাচীর আছে। কি আছে ব্যাকটেরিয়ার?
ব্যাকটেরিয়ার সাথে কিন্তু উদ্ভিদের মিল আছে, প্রাণীরও মিল আছে। তাহলে অ্যান্টিবায়োটিকটা প্রবেশ করার পর কী করতে পারে? প্রথমত করতে পারে সে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটাকে ড্যামেজ করতে পারে। তাহলে আমার শরীরে যদি আমার চামড়াগুলোকে ফাটিয়ে ফেলা হয় তাহলে কিন্তু আমি মারা যাব। তাহলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটাকে যদি আমাদের অ্যান্টিবায়োটিকটা গিয়ে মেরে ফেলে তাহলে কিন্তু ব্যাকটেরিয়াটা মারা যাবে। এইভাবে আমরা একটা ব্যাকটেরিয়াকে মারতে পারি, রাইট? আরও অনেকভাবে মারতে পারি। এর মধ্যে একটা স্পেশাল জিনিস হলো ব্যাকটেরিয়ার শরীরে আছে রাইবোজোম। কি আছে? রাইবোজোম। বলো তো রাইবোজোম কি করে? এই রাইবোজোম তৈরি করে প্রোটিন, তাই না? দেখো, প্রোটিন মানে যে ব্যাপারটা প্রোটিন তা কিন্তু না। প্রোটিন মানে আসলে হলো এনজাইম। আরও অনেক কিছু আছে, তবে মনে রাখো প্রোটিন মানে এনজাইমও হতে পারে। সমস্ত এনজাইমই হলো প্রোটিন। তো এনজাইমগুলো কী করে? বিভিন্ন ধরনের বিক্রিয়া আরও বাড়িয়ে দেয়। বিভিন্ন ধরনের বিক্রিয়া কী করে? আরও বাড়িয়ে দেয়। তাহলে বলো তো, এই ব্যাকটেরিয়াটা যদি একটা থেকে দুইটা হয় তাহলে ব্যাকটেরিয়ার শরীরে কোষ বিভাজন হচ্ছে কি না? হচ্ছে। তাহলে ব্যাকটেরিয়ার শরীরে যদি কোষ বিভাজন হয়, ব্যাকটেরিয়াটা যদি সংখ্যা বৃদ্ধি করতে যায়, তাহলে তাকে বিভিন্ন ধরনের বিক্রিয়া করতে হবে না? বিভিন্ন ধরনের বিক্রিয়া করতে গেলে তাকে বিভিন্ন ধরনের এনজাইম লাগবে কি না? লাগবে। বিভিন্ন ধরনের যদি এনজাইম লাগে তার মানে বিভিন্ন ধরনের তাকে প্রোটিন তৈরি করতে হচ্ছে। তাহলে ব্যাকটেরিয়াটা যদি সংখ্যা বাড়াতে চায় তাকে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি করতে হচ্ছে। কার মাধ্যমে করতেছে? এই যে রাইবোজোমগুলোর মাধ্যমে। তাহলে এবার বলো তো, এই যে আমরা যে অ্যান্টিবায়োটিকটা খেলাম, অ্যান্টিবায়োটিকটা খেয়ে যদি রাইবোজোম দুটোকে ব্লক করে দেয়, কি করবে? রাইবোজোম দুটোকে যদি ব্লক করে দেয় এই অ্যান্টিবায়োটিকটা, একটা তো দেখলাম আমরা যে তার কোষ প্রাচীর ভেঙে ফেলতে পারে। এবার আমরা কি দেখলাম? অ্যান্টিবায়োটিকটা গিয়ে তার রাইবোজোমগুলোকে নিষ্ক্রিয় করে দেয়, কাজ বন্ধ করিয়ে দেয়। তাহলে কি তার প্রোটিন তৈরি হবে? হবে না। তার কি এনজাইম তৈরি হবে? হবে না। এনজাইম যদি তৈরি না হয় তাহলে তার শরীরে কি বিক্রিয়াগুলো হবে? হবে না। বিক্রিয়াগুলো যদি না হয় তাহলে কি তার এই কোষ বিভাজনটা আর হতে পারবে? পারবে না। এই দেখো, কোষ বিভাজন বন্ধ। তাহলে আর আমরা এই জিনিসগুলো পেলাম না। দেখছো? তাহলে অ্যান্টিবায়োটিক খেলাম, অ্যান্টিবায়োটিকটা গিয়ে কী কাজ করলো ব্যাকটেরিয়ার উপরে? বিভিন্নভাবে কাজ করতে পারে। তার মধ্যে একটা স্পেশাল কাজ হলো তার রাইবোজোম দুটাকে প্রোটিন তৈরি বা এনজাইম তৈরি বন্ধ করে দেয়। তাহলে ওই ব্যাকটেরিয়া তোমার শরীরে কিচ্ছু করতে পারবে না। তাহলে ব্যাকটেরিয়াটা একসময় কী হবে? একটা সময় তো তাকে মারা যেতে হবে। এখন বলো তো, তোমার শরীরটা এখন ব্যাকটেরিয়া ফ্রি হলো কি না? হয়েছে। তোমার শরীরে এখন কি হয়েছে? ব্যাকটেরিয়া ফ্রি হয়েছে। তুমি এখন বেঁচে গেলা। তো প্রশ্ন হলো, আমরা এটা কী খেয়েছিলাম? অ্যান্টিবায়োটিক। তো অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়ার বিভিন্ন জিনিসের উপর কাজ করে, ঠিক কি না? কিন্তু রাইবোজোমের উপরে যারা কাজ করে সেই ব্যাকটেরিয়াগুলোর, সেই অ্যান্টিবায়োটিকগুলোর নাম হলো স্ট্রেপ্টোমাইসিন, আর একটা হলো টেট্রাসাইক্লিন। বলো তো, অ্যান্টিবায়োটিকগুলো ব্যাকটেরিয়ার উপর নানাভাবে কাজ করতে পারে না? পারে। তার সেল ওয়াল ধ্বংস করে দিতে পারে। আরেকটা হলো তার রাইবোজোমের কাজ বন্ধ করে দিতে পারে। তাহলে রাইবোজোমের উপর কাজ করে এইরকম অ্যান্টিবায়োটিকগুলোর নাম কি? স্ট্রেপ্টোমাইসিন, টেট্রাসাইক্লিন। ঠিক আছে? তাহলে দেখো, একজন ডাক্তার যখন তোমাকে প্রেসক্রিপশন দেয় তখন কিন্তু তাকে অনেক কিছু ভাবতে হয় যে আমি এখন একটা ওষুধ দিব, ব্যাকটেরিয়াটা তো এমন যে এই ব্যাকটেরিয়ার হয়তোবা কোষ প্রাচীর নাই। তাহলে বলো তো, ওই ব্যাকটেরিয়াকে কি কোষ প্রাচীর মারার জন্য, কোষ প্রাচীর ধ্বংস করার জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে? যাবে না। তাহলে তাকে অন্য ধরনের অ্যান্টিবায়োটিক দিতে হবে। তাহলে ব্যাকটেরিয়া যেহেতু কোষ প্রাচীর নেই, তাকে আমি এখন রাইবোজোম ধ্বংসকারী বা রাইবোজোমের কাজ বন্ধকারী অ্যান্টিবায়োটিক দেবো, ঠিক কি না? সো লাইফ, ওরা কি শব্দ শুনতে পাচ্ছে? ওকে, শুনতে পাচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে অ্যান্টিবায়োটিক কীভাবে কাজ করে? নানাভাবে কাজ করে। তাহলে একটা জিনিস মনে রাখো, তোমার শরীরে যদি ব্যাকটেরিয়া আসে, তোমার শরীরে যদি রোগ হয়, তাহলে তুমি দৌড়ে গিয়ে ডাক্তারের কাছে গিয়ে বলতে পারো না যে আমাকে এইটা দেন, কিংবা দৌড়ে গিয়ে তুমি ফার্মেসিতে গিয়ে বলতে পারো না আমার জ্বর আসছে, আমাকে ওষুধ দেন। কারণ ফার্মেসির লোক জানে না। দেখো, তোমরা ইন্টারমিডিয়েটে পড়ো, তারপরেও তোমরা কিন্তু জানো না ফার্মেসির লোকরা কি এত গভীরে জানে? জানে না। তাহলে সে হয়তো তোমাকে
এমন একটা অ্যান্টিবায়োটিক দিল যে অ্যান্টিবায়োটিক আসলে কাজের প্রক্রিয়া সেও জানে না, কোথায় কাজ করে এটাও জানে না, খাইলা তোমার শরীরের ক্ষতি হলো, খাইলা তোমার শরীরের ক্ষতি হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমাদের একটু সতর্ক থাকতে হবে। ওকে, আমার কথা কি তোমরা সবাই বুঝতে পারছো? কমেন্ট করো তো। আমি একটু কমেন্ট চেক করি। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারছো? ওকে, তো এখন বলো তো, এই যে এখন করোনার সময় চলছে, এখন করোনার সময় চলছে, এখন করোনা হওয়ার পর জ্বর হয়েছে, আমি দৌড়ে গিয়ে গেলাম ফার্মেসিতে। ফার্মেসিতে তো বিশাল ডাক্তার বসে আছে। ফার্মেসির বিশাল ডাক্তারের নাম কি? ফার্মেসির বিশাল ডাক্তারের নাম কি? দোকানদার। গিয়ে বললাম আমার তো জ্বর, সে এখন 2টা অ্যান্টিবায়োটিক কেটে দিল। না সে ডোজ জানে, না সে কিভাবে কাজ করে অ্যান্টিবায়োটিক সেটা জানে। আর তুমি এত গণ্ডমূর্খ যে তোমার হয়েছে করোনা, তুমি চলে গেছো অ্যান্টিবায়োটিক নিতে। অ্যান্টিবায়োটিকে কাজ করবে? করোনা কি ব্যাকটেরিয়া? না, করোনা ভাইরাস। তো মনে রাখো, ভাইরাসের রোগগুলো অটোমেটিকলি সেরে যায়। তাহলে তুমি অ্যান্টিবায়োটিক খাও আর না খাও, খাইলেও 7 দিন, না খাইলেও 7 দিন। তো মাঝে মাঝে আমাদের ইমিউনিটি খুব দুর্বল থাকে, তখন ভাইরাস আমাদের পেয়ে বসে, 7 দিনে আর ভালো হয় না, রোগটা তখন তৈরি করে, তাই না? ওকে প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা পড়ছি রাইবোজোম। এন্ড গেম। আজকে তুমি যদি ক্লাসের শেষ পর্যন্ত থাকো, তাহলে তুমি এমন কিছু জানবা যে জিনিসগুলো তুমি আগে জানতা না, আগামী 2 বছরও জানা তোমার জন্য খুব টাফ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা প্রথমে আজকে পড়ি গতকাল যেখানে শেষ করেছি সেখান দিয়ে। আচ্ছা বলো তো, রাইবোজোম কি? রাইবোনিউক্লিক অ্যাসিড, প্রোটিন, এই দুইটো দ্বারা তৈরি একটা শরীর, রাইট? এই দুটো জিনিস দ্বারা তৈরি একটা সোম্মা শরীর। ওকে, তাহলে দেখো এই দুইটা শব্দের মধ্যে আজকে আমরা কি কি দেখব বলো তো। রাইবোজোম তৈরি করে এমন আরএনএ কি বলে? আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। তাহলে আরএনএটাকে আমরা আমাদের শরীরে খুঁজি যদি, বলো তো সারা শরীর খুঁজলে পাবো? পাবো না। কোন জায়গায় গেলে পাবো? শুধু রাইবোজোমে গেলে পাবো। তাহলে বলো তো এখন রাইবোজোমের দেহ গঠনকারী আরএনএর নাম কি? আরএনএ। তাহলে টিআরএনএ, এমআরএনএ, জিআরএনএ এগুলো একটাও নেই। তাহলে একটা প্রশ্নের উত্তর জানলাম। 1। 2 নম্বর হচ্ছে আরআরএনএ কোথায় থাকে? রাইবোজোমে থাকে। প্রশ্ন হলো আরআরএনএ কে তৈরি করে? এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভেতরে যে ডিএনএ আছে, এই ডিএনএ থেকে আরআরএনএ তৈরি হয়। 1। আচ্ছা বলো তো, রাইবোজোম কি দ্বারা তৈরি? প্রোটিন দ্বারা তৈরি। 2 নম্বর হচ্ছে রাইবোজোম আবার নিজে প্রোটিন তৈরি করে। তো প্রশ্ন হলো, পৃথিবীতে যখন একটা কোষ, তোমার শরীরে ধরা যাক একটা কোষ, কোষ কি দ্বারা তৈরি হয়েছে? বিভিন্ন জিনিস দ্বারা। কোষের ভেতরে আছে রাইবোজোম, কোষের ভেতরে আছে রাইবোজোম। রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি করে, কিন্তু এখনো রাইবোজোম নাই। তাহলে রাইবোজোমের প্রোটিনটা কোত্থেকে আসলো? মহিব, রাসেল, ডিম আগে না মুরগি আগে? এনি আইডিয়া? তোমরা আমাকে বলো তো, যার কাজ, আমার কাজ হলো পৃথিবীতে এই কাজটা করা, তাই না? আমি একটা রাইবোজোম, আমার কাজ হলো প্রোটিন তৈরি করা। আমার দেহ প্রোটিন দ্বারা তৈরি। তাহলে আমার দেহের প্রোটিন কে তৈরি করলো? আমি তৈরি হওয়ার আগে আমার দেহের প্রোটিন কে তৈরি করছে? দেখি কারা কি কমেন্ট লিখছো। রাহাত, এই দুইটা মিলে কি? দুইটা মিলে রাইবোজোম। এই রাইবোজোমের কাজ হলো প্রোটিন তৈরি করা। তো প্রশ্ন হতে পারে
রাইবোজোমের কাজ যদি প্রোটিন তৈরি করা হয়, তাহলে রাইবোজোম ছাড়া প্রোটিন তৈরি হবে না, ঠিক কি না? তাহলে রাইবোজোমের নিজের শরীরের প্রোটিনটা কোত্থেকে আসলো? এনি আইডিয়া? প্রিয় স্টুডেন্ট, দেখো এটা কিন্তু একটা দুইটা কনসেপ্ট আছে এখানে। একটা হচ্ছে প্রি এক্সিস্টিং সেল, এই চ্যাপ্টার শুরু হয় এটা দ্বারা। প্রি এক্সিস্টিং সেল তার মানে আজকে যে আমি একটা কোষ দেখছি আমার শরীরে, এর আগে আরও একটা কোষ ছিল, এটা হলো আমার বাপের শরীরের কোষ, তাই তো? এই যে কোষটা কার থেকে আসছে? আমার দাদার শরীর, নানার শরীর থেকে। তার মানে এই কোষে যা আছে, বা এই কোষটা যেখান থেকে জন্ম নিয়েছে আর একটা কোষ থেকে জন্ম নিয়েছে। এই কোষটা জন্ম নিয়েছে কোথা থেকে? পূর্ববর্তী আর একটা কোষ থেকে। তাহলে কোষ থেকে কোষ জন্ম নেয়, এছাড়া আর কোনোভাবে জন্ম নেয় না। তো এইটাকে বলা হয় প্রি এক্সিস্টিং সেল থেকে নতুন সেলের জন্ম। পূর্ববর্তী বা পূর্বে ছিল এমন একটি কোষ থেকে নতুন একটি কোষের জন্ম। ওকে, তাহলে বলো তো এই কোষে তো রাইবোজোম ছিল কি না? তাহলে এই কোষ রাইবোজোম থেকে প্রোটিন তৈরি করেছিল। এই প্রোটিনটা ব্যবহার করে আমরা এই কোষের রাইবোজোমটাতে দিয়েছি, ফলে এই রাইবোজোমটা তৈরি হয়েছে। এটা একটা থিওরি। তাহলে বলো প্রথম থিওরি কি? পূর্ববর্তী কোষের রাইবোজোম থেকে যে প্রোটিনটা তৈরি হয়েছিল, ওই প্রোটিন দ্বারা পরের কোষের রাইবোজোমটা তৈরি হয়েছে। এর প্রোটিন দ্বারা, এর রাইবোজোমের প্রোটিন দ্বারা, তৈরিকৃত প্রোটিন দ্বারা এই কোষে যে রাইবোজোমটা আছে সেটা তৈরি হয়েছে। প্রশ্ন হলো এর রাইবোজোমটা এই কোষের রাইবোজোমের প্রোটিন দ্বারা তৈরি হয়েছে। তো একটা সময় গিয়ে দেখো তো জিরো, কোষ 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 যাইতে যাইতে অনেক প্রাচীনকালে যাও, দেখবা যে সারা পৃথিবীতে কোনো কোষই নাই, তাই তো? ওকে, তাহলে আর একটা আমাদের থিওরি আছে, সেটা হলো, প্রিয় স্টুডেন্ট দেখো, এটা হলো নিউক্লিয়াস, ডিএনএ আছে। হ্যাঁ, নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ আছে। প্রিয় স্টুডেন্ট, প্রথম যে কোষ ছিল সেই কোষটা কি ছিল? শুধু ডিএনএ ছিল, কোনো নিউক্লিয়াস ছিল না। তো এখান থেকে তো এমআরএনএ তৈরি হতেই পারে। অ্যামাইনো অ্যাসিড তো প্রথম তৈরি অণু। অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে পৃথিবীতে আমরা যে কোষ বা জীবন তৈরি হয়েছে, প্রথম তৈরি রাসায়নিক অণু অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তখন তো এইসব ব্যাপার স্যাপার, অন্য ব্যাপার স্যাপার তো কিছু নাই। তাহলে একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, আরেকটা অ্যামাইনো অ্যাসিড, আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এইভাবে প্রোটিন তৈরি হয়েছিল। কেমনে তৈরি হয়েছিল এটা নিয়ে কিন্তু আমি আরেকদিন তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? তাহলে বলো তো প্রথম প্রোটিন কীভাবে তৈরি হয়েছে? অ্যামাইনো অ্যাসিড তো তৈরি হয়েছিল প্রথমেই। অ্যামাইনো অ্যাসিডের সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, তার সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, তার সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, সবগুলো মিলে প্রোটিন তৈরি করছে। তাহলে নতুন যে রাইবোজোম তৈরি করতে কোনো প্রবলেম আছে? নাই। কিছু বুঝছো মুহিব? বোঝো নাই কিছু? আমি তো জানি। আচ্ছা, খুব কঠিন লাগছে তোমাদের কাছে? ওকে, কোথায় ছিলাম আমরা রাহাত? এখানে, এই তো। আচ্ছা বলো তো, এটা একটা রাইবোজোমের পার্ট, তাই না? তাহলে এগুলোর নাম কি? প্রোটিন। এটা একটা রাইবোজোম, এটা হলো প্রোটিন। তাহলে এর ভেতরে কি আছে? এগুলো কি? আরএনএ, তাই না? রাইবোজোমাল আরএনএ। তাহলে প্রোটিনটা হলো রাইবোজোমাল প্রোটিন। ওকে, এবার আমরা একটু সহজ করে চিন্তা করি। রাহাত, প্রশ্ন হলো এই যে রাইবোজোমের ভেতরে যে প্রোটিনগুলো আছে, প্রোটিনগুলো তো নিশ্চয়ই কোনো কাজ আছে। কি কাজ? তার আগে বলো তো এটার নাম কি? রাইবোজোম। রাইবোজোম কি তৈরি করে? প্রোটিন তৈরি করে, ঠিক কি না? তাহলে বলো তো এখানে কোনো বিক্রিয়া হয় কিনা? এখানে বিক্রিয়া হয় কি না? এখানে যদি বিক্রিয়া হয় তাহলে প্রোটিন তৈরি হবে। তাহলে বিক্রিয়ায় আমাদের কি লাগবে? এনজাইম লাগবে, ঠিক কি না? তাহলে এখানে কি আছে? এনজাইম আছে। এনজাইম ছাড়া বিক্রিয়া হবে না। বিক্রিয়া না হলে প্রোটিন তৈরি হবে না।
তাহলে বলো তো এনজাইম রাসায়নিকভাবে কি? প্রোটিন। তাহলে তুমি কিন্তু এই জায়গাটা যখন খুঁজতেছিলা, এখানে শুধু তুমি প্রোটিন পেয়েছো আর আরএনএ পেয়েছো, আরএনএ সুতা পাইছো আর প্রোটিনের সুতা পাইছো, তাহলে তুমি কোনোদিন এনজাইম পাও নাই, পাইছো? তাহলে আজকে আমরা কি পেলাম? এখানে এনজাইমও আছে। এনজাইমগুলো কোথায়? রাহাত, এনজাইমগুলো কোথায়? আরে পাগলা, এগুলো কি প্রোটিন না? তাহলে এনজাইম মানেই তো প্রোটিন। তাহলে তোমরা যে এতদিন যে প্রোটিনগুলোর নাম শুনে আসছো, রাইবোজোমাল প্রোটিন, তাহলে এগুলোই হলো এনজাইম। ওকে, এগুলো কি বলো তো? যে রাইবোজোমের শরীরে যত বেশি প্রোটিন থাকবে, তার শরীরে তত বেশি কি থাকবে? এনজাইম থাকবে। যত বেশি এনজাইম থাকবে, তার মানে তত বেশি কি তৈরি করবে? বিক্রিয়া হবে। তাহলে তত বেশি বিক্রিয়া হলে তত বেশি প্রোটিন তৈরি হয়, তাই না? দুইটা রাইবোজোম দিলাম আমি। বড় কোনটা এখানে? ক অপেক্ষা খ বড়, তাই না? তাহলে এখানে প্রোটিন বেশি না, তার মানে এখানে এনজাইম বেশি, তার মানে এখান থেকে তৈরিকৃত বিক্রিয়াও বেশি এবং প্রোটিনও বেশি তৈরি হয়, তাই না? তাহলে এটা কার? এটা মানুষের। প্রকৃত কোষ। তাহলে এটা ছোট, তার মানে এর দেহ গঠনকারী প্রোটিনের পরিমাণ কম। প্রোটিন যদি কম হয়, এখানে এনজাইমও কম। এনজাইম কম মানে এখানে বিক্রিয়াও কম। এখানে বিক্রিয়া কম মানে এখান থেকে প্রোটিনও কম তৈরি হবে, তাই তো? তাহলে এটা কার? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া মানে কি? আদিকোষী, তাই না? তাহলে এই যে ব্যাপারটা চলে আসলো এখন, যেটা নিয়ে আমরা এতক্ষণ চিন্তা করেছি, সেটা হলো 70s আর 80s। তাহলে 70 বলো না 80 বলো? 80 বলো। তাহলে আমরা এখানে 80 লিখলাম আর এখানে লিখলাম 70s। ক্লিয়ার? তাহলে বলো তো 70 এবং 80 সংখ্যাটা তুমি যদি কখনো দেখো, তাহলে এই ধারণাটা পাবা কি না যে যেটা 80 সেটা আকারেও একটু বড়, যেটা 70 সেটা আকারে ছোট। তাহলে এই যে 70s 80s, কীভাবে 70s তৈরি হয়, কীভাবে 80s তৈরি হয়, কেন এরা আলাদা আলাদা, এই জিনিসটা আমরা যদি এখন শিখি, তাহলে আমার মনে হচ্ছে রাইবোজোমের সবথেকে ইন্টারেস্টিং পার্টটুকু আমরা শিখে ফেলবো। তোমরা কি সবাই আমার কথা বুঝতে পারতেছো না? এই ক্লাস বন্ধ করে দেবো এখানে, বলো। রাত ক্লাস বন্ধ করে দেবো। প্রোটিন থেকে বিক্রিয়া করে প্রোটিন তৈরি হচ্ছে, ব্যাপারটা এমন না। রাইবোজোমের প্রোটিনগুলো আসলে হচ্ছে এনজাইম। রাইবোজোমের যে প্রোটিনগুলো, এগুলো কি? এনজাইম। এবার বুঝতে পারছো? তাহলে যেখানে প্রোটিন তৈরি হবে যে রাইবোজোমের মধ্যে, সেখানে তো এনজাইম রাখতেই হবে। তাহলে রাইবোজোমের যতগুলো প্রোটিন আছে সব এনজাইম। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটু দ্রুত আগাই। আচ্ছা, এখানে কি দেখলো রাহাত? আদিকোষীতে 70s, প্রকৃত কোষীতে 80s। তাহলে আমি এই জিনিসটা এখানে লিখি, কেটে দিলাম। আদিকোষী মানে কি? ব্যাকটেরিয়া। এদের কি ছিল? 70s, তাই না? প্রকৃত কোষী কি? ধরা যাক মানুষ। ওকে, এদের কি ছিল রাহাত? এইটিএস। তাহলে এখন আমি একটু কন্টিনিউয়াস কথাবার্তা বলবো, আমি লাইভে কী হচ্ছে এটা দেখবো না, তোমরা একটু কনসেন্ট্রেশন ধরে রাখো, তাহলে আজকে তোমাদের অনেকগুলো ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে?
এই দুটোর আমি একটু পার্থক্যটাকে তোমাদের দেখাই খুব ভালো করে, এটা বইয়ে নাই। ওকে, তাহলে আমি একটা কোষ অ্যাড করি। ওকে, আদিকোষী মানে কি ব্যাকটেরিয়া, তাহলে একটা ব্যাকটেরিয়া কোষ অ্যাড করলাম। ওকে, ব্যাকটেরিয়াটা হলো ডিএনএ, তাই না? ব্যাকটেরিয়া এটা কি? রাইবোজোম। রাইবোজোম কি? 70S। ওকে, মনে রাখবা 70S বলতে বোঝাচ্ছে এটা একটা রাইবোজোম, 80S বলতে বোঝাচ্ছে এটাও একটা রাইবোজোম, তবে ওইটা বড় এইটা ছোট। ওকে, এবার আসি 70S এর ভেতরে আসলে একটা রাইবোজোম খণ্ড নাই, দুইটা রাইবোজোম খণ্ড আছে। একটা হচ্ছে একটু আকারে বড়, আরেকটা হলো একটু আকারে ছোট। এই দুইটা মিলেই হলো 70S। ওকে, হোয়াট ইজ 80S রাইবোজোম? এটাও একটি রাইবোজোম যেটা আকারে একটু বড়, এখানেও দুইটা খণ্ড আছে। এই যে দুইটা হলো 80S। রাত এই পর্যন্ত ঠিক আছে, তুমি বুঝতে পারছো? আচ্ছা, এবার চলে আসি আমরা কোষ। দেখো আমরা আদি কোষটা আর্ট করতে পারছি, তাহলে এবার আমরা প্রকৃত কোষীটা দেখি। কোষের ছবি, এটা একটা প্রকৃত কোষ। ওকে, বলো তো প্রকৃত কোষে কি থাকে? একটা নিউক্লিয়াস থাকে, তাই না? থাকে কি না? রাইবোজোম থাকছে কি না? নিউক্লিয়াসের বাইরেই দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? তো শুধু যে এখানে রাইবোজোম থাকবে তা না, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও রাইবোজোম থাকবে, ঠিক আছে? এগুলো হচ্ছে মুক্ত রাইবোজোম। তা আপাতত আমি এগুলো উঠাই দিই, বুঝতে পারছো? প্রকৃত কোষের রাইবোজোমগুলোই যে এখানে, আর আদি কোষের রাইবোজোমগুলো যেমন মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, কারণ এর তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, ব্যাকটেরিয়ার নাই বলেই তো এরা কোষের মধ্যে উন্মুক্ত অবস্থায় আছে। ওকে, তাহলে এবার চলে আসি আমরা, এখন বলো তো প্রকৃত কোষের এই রাইবোজোমগুলো কি? 80S রাইবোজোম, তাই না? এবার বলো তো আদি কোষীতে যে রাইবোজোমগুলো আছে এটা কি? 70S, তাই না? তখন প্রশ্ন হলো বইতে দেখিও বলা আছে, বইতে দেখবো বলা আছে যে আদি কোষীতে 70S রাইবোজোম থাকে, প্রকৃত কোষীতে 80S রাইবোজোম থাকেই, সাথে 70S রাইবোজোম থাকে। মিলল কিছু? মুহিব, আদি কোষীতে 70S রাইবোজোম আমরা দেখছি যে এই রাইবোজোমগুলো একটু আকারে ছোট, এই জন্য 70S। প্রকৃত কোষীতেই যেখানে রাইবোজোম থাকে এগুলো একটু আকারে বড়, এটা হচ্ছে 80S। 80S মানলাম, তাহলে আবার 70S কেন বললো? এই 70S রাইবোজোমগুলো কোথায়? তোমরা আমাকে দ্রুত বলো তো, আমাদের যে কোষ আছে এখানে 80S রাইবোজোম তো আছেই, তাহলে 70S রাইবোজোমগুলো কোথায়? 70S রাইবোজোম তো আমাদের না, কার এগুলো রাইবোজোম? ব্যাকটেরিয়ার রাইবোজোম। তাহলে আমাদের শরীরে ব্যাকটেরিয়ার রাইবোজোমগুলো কোথায়? দ্রুত বলো। অনিন্দ আর্য বলেছ অন্ত্রে,
অন্ত্রে ব্যাকটেরিয়া আছে, কিন্তু ব্যাকটেরিয়াগুলো তো আমাদের কোষের মধ্যে ঢোকে না, ওগুলো বাইরে আছে, ঘুরে বেড়াচ্ছে। তাহলে তাদের শরীরের রাইবোজোম তো আমরা কাউন্ট করতে পারি না। আমাদের শরীরে যে এখান থেকে একটা কোষ নিলাম, এই কোষের মধ্যে শুধু 80S নাই, 70Sও আছে। 70Sটা কোথায়? আরে আমাদের শরীরের ব্যাকটেরিয়া তো আলাদা আমাদের শরীর থেকে। আমাদের শরীরে হয়তো বা আছে তার রাইবোজোম, আমাদের শরীরের কোষের রাইবোজোম, আমাদের শরীরের কোষের রাইবোজোম। এই যে একজন আনসার করছে, দেখছ? এই দেখো, আমরা যে প্রকৃত কোষী, আমাদের শরীরের ভেতরে মাইটোকন্ড্রিয়া আছে কি নেই? আছে কি নেই? তোমরা কি জানো মাইটোকন্ড্রিয়া আসলে একটি ব্যাকটেরিয়া? এটা একটি ব্যাকটেরিয়া যার এই দেখো 70S রাইবোজোম আছে। তাহলে বলো তো, আমাদের শরীরে যে কোষ আছে, কোষের ভেতরে যে মাইটোকন্ড্রিয়াটা আছে, মাইটোকন্ড্রিয়াটা আসলে কি? ব্যাকটেরিয়া। তাহলে 70S রাইবোজোমটা কোথায় আছে? এই যে ব্যাকটেরিয়ার মধ্যে আছে, এই দেখো 70S। তাহলে আমাদের শরীরের কোষে আছে 80S, আমাদের শরীরের ভেতরে যে মাইটোকন্ড্রিয়া আছে সেখানে আছে 70S। বুঝতে পারছো কেন 70S এখানে? কারণ আমাদের মাইটোকন্ড্রিয়াটা আসলে হলো ব্যাকটেরিয়া। ঠিক আছে, কোনো এক কালে এই কোষের মধ্যে একটা ব্যাকটেরিয়া ঢুকে গেছিল, যাওয়ার পর ওটা মাইটোকন্ড্রিয়া হিসেবে কাজ করছে। উদ্ভিদ কোষেও তো মাইটোকন্ড্রিয়া আছে। উদ্ভিদ কোষে আরও একটা অতিরিক্ত আছে, সেটা হলো ক্লোরোপ্লাস্ট। ওই ক্লোরোপ্লাস্টও কিন্তু একটি ব্যাকটেরিয়া। তাহলে উদ্ভিদ কোষে দেখো ক্লোরোপ্লাস্টেও আছে 70S, উদ্ভিদ কোষের মাইটোকন্ড্রিয়াতেও আছে 70S, আরও যদি এটা উদ্ভিদ কোষ হয়, উদ্ভিদ কোষে এখানে আছে 80S। বুঝতে পারছো? তাহলে বলো তো 70S রাইবোজোম কোথায় আছে আমাদের শরীরে? আমাদের শরীরে ঘুরে বেড়া ব্যাকটেরিয়ার মধ্যে নয়, বরং আমাদের কোষের ভেতরে যে ব্যাকটেরিয়াটা আছে তার মধ্যে। কোষের ভেতরে ব্যাকটেরিয়াটার নাম কি? মাইটোকন্ড্রিয়া। ওকে, তাহলে আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরটা আজ থেকে জানলা, যে কেন ব্যাকটেরিয়া শুধুই 70S, কেন প্রকৃত কোষীদের 80S এর পাশাপাশি 70Sও আছে। এটা কোথায় আছে রাত? এই যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে আছে। ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, কেন বড়, কেন আকার কিংবা এস বেশি? দেখো, আমরা যত প্রশ্নের উত্তর শিখছি তত বেশি আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলব। বলো তো, ব্যাকটেরিয়ার মধ্যে থাকা রাইবোজোমের এস কম কেন আর এদের এস বেশি কেন? কারণ ওটার আকার বড়, এই জন্য এস বেশি। এটার আকার ছোট, এই জন্য এস কম, তাই না? তাহলে প্রশ্ন হলো, কেন আকার বড় আকার ছোট? কেন এস বড় এস ছোট? এসটা কি জিনিস একটু পরে শিখবো। এনি আইডিয়া রাহাত? ওকে, তাহলে আমি বলি। 1 নম্বর হলো, এখানে যে 70S রাইবোজোমটা আছে, এই যে দেখতেছো, এটাতে কি ছিল? RNA আর প্রোটিন, তাই না? এই প্রোটিনটা আসলে কি? এনজাইম, যারা প্রোটিন তৈরির সময় কাজে লাগে। এর ক্ষেত্রে যে ধরা যাক রাইবোজোমটা, এটা কি ছিল? RNA প্লাস প্রোটিন। এটা কি ছিল? $70S। এটা কি রাত? 80S। তার মানে এটা বেশি, তার মানে সাইজ বড়। এটা কম, তার মানে এটা সাইজ কম, তাই তো? স্টুডেন্ট দেখো, কেন সাইজ বড় কেন সাইজ কম? এই যে এখানে দেখতেছো RNA 3 ধরনের, কিন্তু এইটার দেখো RNA কিন্তু হচ্ছে 4টা RNA থাকে, 4 ধরনের RNA থাকে। তাহলে এটা তো ধরন বেশি না, সংখ্যা বেশি কিনা? তাহলে এটার সাইজ বড় না হলে এটা সাইজ বড় হবে? দেখো, এটা 3টা, ওটা 4টা। ওকে, এই যে দেখো প্রোটিন, এটার থাকে প্রায় 52 ধরনের প্রোটিন, আর এইটাতে 80 ধরনের প্রোটিন। প্রোটিন মানে কি? আসলে এনজাইম। তাহলে বলো তো, যার শরীরে RNAও বেশি কম, যার শরীরে এনজাইমও কম, তারা তো ছোট হবেই। যার শরীরে RNAও বেশি, যার শরীরে প্রোটিনও বেশি, তাদের কি হবে? সাইজ তো বেশি হবে, ঠিক কিনা? তাহলে সাইজ বেশি মানে কি? এজ বেশি। সাইজ বেশি মানে কি? তাহলে যেটা বড় সেটার এজ বেশি, যেটা ছোট সেটার এজ কম। এখন বুঝলা কেন ছোট কেন বড়? কারণ RNA এবং
প্রোটিন বা এনজাইমগুলোর পরিমাণ যাদের কম থাকবে তারা ছোট, যাদের বেশি থাকবে তারা বড়। ওকে প্রিয় স্টুডেন্ট, আমি আশা করছি এই পর্যন্ত তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব কেন 70S হচ্ছে, কেন 80S হচ্ছে। এই যে দেখো এখানে 3 ধরনের আরএনএ আছে না, এখানে 4 ধরনের আরএনএ আছে না, প্রোটিন আলাদা আলাদা ধরনের আছে না, এরা সবাই এই দেখো যোগ 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 হয়ে 70S হয়। এরাও সেম, এর শরীরে যা যা আছে যোগ 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 সবাইকে একসাথে যোগ করলে 80S হয়। তাহলে 80S 70S কি জিনিস আমরা এবার এটা শিখবো, ঠিক আছে? রাত মিশাই দিলাম। আচ্ছা তোমাদের কি আমি বিরক্ত করতেছি বেসিক পড়ায়? আচ্ছা এবার আমি তোমাদের প্রশ্ন করি, তোমরা মনে মনে আনসার দাও। ওকে, যদি আনসারগুলো দিতে পারো তাহলে মনে করবা যে তুমি বুঝতেছো, তোমার পক্ষে বায়োলজি এরকম করে যদি আগাও তাহলে তোমার জন্য বায়োলজি খুব সহজ হবে। এক, বলো তো রাইবোজোমের মধ্যে ডিএনএ আছে না আরএনএ আছে? আরএনএ আছে। এটা কোন ধরনের আরএনএ? জিআরএনএ, টিআরএনএ না এমআরএনএ? আরআরএনএ, রাইট? রাইবোজোমের মধ্যে আরএনএর পাশাপাশি আর কি আছে? প্রোটিন আছে। বলো তো প্রোটিনগুলো আদতে কি জিনিস? এনজাইম না হরমোন? এনজাইম। এবার বুঝতে পারছো? তাহলে বলো তো যেটা 80S এখানে কি থাকবে বেশি বেশি? আরএনএ থাকবে বেশি বেশি, প্রোটিনও থাকবে। যেটা 70S আকারে ছোট তাহলে সেখানে কম কম থাকবে, তাই তো? বুঝতে পারছো? এখন বলো তো আমাদের শরীরে যখন ব্যাকটেরিয়া প্রবেশ করে তাহলে আমরা অ্যান্টিবায়োটিক খাবো না ইন্টারফেরন খাবো? অ্যান্টিবায়োটিক খাবো। তাহলে অ্যান্টিবায়োটিক মানে জীবনের বিরুদ্ধে। অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে ঢুকলে কার বিরুদ্ধে কাজ করে? আমার জীবন না ব্যাকটেরিয়ার জীবন? ব্যাকটেরিয়ার জীবন। সে ব্যাকটেরিয়ার জীবনের বিরুদ্ধে বা ব্যাকটেরিয়াকে কীভাবে মেরে ফেলে, তার কোষ প্রাচীরকে হয় ধ্বংস করে দেয়, না হলে তার শরীরে প্রোটিন তৈরি থামিয়ে দেয়, কিংবা তার শরীরে ডিএনএ থেকে আরএনএ তৈরি থামিয়ে দেয়, নানাভাবে থামিয়ে দেয়। তো আজকে আমরা যে 2টা অ্যান্টিবায়োটিকের কথা বলেছি, একটা স্ট্রেপ্টোমাইসিন আর একটা টেট্রাসাইক্লিন। বলো তো এই অ্যান্টিবায়োটিক দুটা ব্যাকটেরিয়ার শরীরে ঢুকে কি বন্ধ করে দেয়? প্রোটিন তৈরি বন্ধ করে দেয়। তাহলে ব্যাকটেরিয়া যদি প্রোটিন বা এনজাইম না তৈরি করতে পারে, ওই ব্যাকটেরিয়া কি আর সংখ্যা বৃদ্ধি করতে পারবে? পারবে না। তখন তুমি রোগযুক্ত হবা না রোগমুক্ত হবা? রোগমুক্ত হয়ে যাওয়া, রাইট? তাহলে বলো আমরা কি পড়ছিলাম? 70S আর 80S রাইবোজোম। 70S রাইবোজোম কম না বেশি? কম। 80S বেশি। তারপর 80S এর আকার বড় না ছোট? আকার বড়। 70S এর আকার ছোট। কেন আকার বড় ছোট এটা বুঝছো? আরএনএ এবং প্রোটিনের কম বেশি। ওকে, ভেরি গুড। তাহলে আমি এখন আসি, হোয়াট ইজ এস? হোয়াট ইজ এস? এস নামটা আসে আসলে থিওডোর ভেদবার্গ। এটা একটা নাম। কি নাম? থিওডোর ভেদবার্গ বলে একজন সায়েন্টিস্ট আছেন, তার নাম থেকে। এই যে দেখো ভেদবার্গ নামটা শুরু হয় কি দ্বারা? এস দ্বারা। এই এস থেকে এসটা আসে। তো এই ভদ্রলোক কি করছে? ভদ্রলোক এমন একটা কৌশল আবিষ্কার করছে, এটি একটি যন্ত্র। এই যন্ত্রের নাম হলো কি নাম রাহাত? সেন্ট্রিফিউগাল মেশিন। বলো তো এখানে কি হয়? এখানে এই যে এখানে একটা করে টেস্ট টিউব রাখা হয়। এই যে এখানে কি রাখা হয়? টেস্ট টিউব। এখানে কি থাকে রাহাত? টেস্ট টিউব রাখা থাকে।
এই টেস্ট টিউবের মধ্যে তরল থাকে, তরলের মধ্যে কিছু উপাদান থাকে, রাসায়নিক উপাদান। এই ধরা যাক এটি একটি টেস্ট টিউব। তো এটার মধ্যে তো পানি দিছই বা তরল আছে, তরলের মধ্যে মিশ্রিত অবস্থায় ধরা যাক কিছু রাসায়নিক বস্তু আছে, পুরো তরলের মধ্যে ছড়িয়ে আছে। তো এখন দেখো, আমি কিন্তু ক্লাসটা শেষ করে দেব আর 5 থেকে 7 মিনিটের মধ্যে, ঠিক আছে? আমরা যেটুকু পার্ট বাকি থাকবে ওটা পরের দিন পড়বো, আগামীকালকে। দেখো, তুমি যদি এটাকে কারেন্টের সাথে দিয়ে দাও, সুইচটা যদি এখানে অন করে দাও, তাহলে এটা ঘুরবে, এই জিনিসটা ঘুরবে, এত দ্রুত ঘুরবে। ঘোরার ফলে কি হবে জানো? এই টেস্ট টিউবগুলোতে দেখো এরকম অবস্থা না, প্রত্যেকটা টেস্ট টিউবে এরকম ঘটনা ঘটবে। এগুলো তো পানি, পানি ঠিক আছে। এই যে দেখো 1 2 3 4 5 6, এই যে জিনিসগুলো সবগুলো নিচে এসে সেটেল হওয়া শুরু করবে, অধক্ষেপ পড়া শুরু করবে। দেখছো? তাহলে বলো তো, সেন্ট্রিফিউগাল মেশিনে কি করা হয়? এখানে ঘোরানো হয়, রোটেশন হয়। এই রোটেটরি মুভমেন্টের কারণে তুমি যে টেস্ট টিউব দিলা, টেস্ট টিউবের তরলের মধ্যে যে উপাদানগুলো থাকে ভেসে ভেসে, তারা এরকম অধক্ষেপ পড়া শুরু করে। ওকে, তলানি পড়া শুরু করে। আচ্ছা বলো তো, যারা তলানি পড়ছে তাদের সাইজ যদি বেশি হয়, তলানি বেশি, এই দেখো আমি এটা দ্বারা বেশি বোঝাচ্ছি, ওকে? তাদেরই তলানি বেশি পড়বে, এই যে এগুলা, যদি তাদের আকার বেশি হয়, বড় হয়। সমানুপাতিক সম্পর্ক। যদি তাদের ভর বেশি হয়, তাহলে যাদের আকার বড়, যাদের ভর বেশি, তারা দ্রুত তলানি পড়বে। ঠিক আছে, দ্রুত পড়বে, বেশি বেশি পড়বে। 1 2 3 নম্বর হচ্ছে যাদের বডি সারফেস বেশি। কি বেশি? যাদের বডি সারফেস বেশি। মানে এই যে ধরা যাক এইটা একটা, এইটা একটা, দুইটার ভর ধরা যাক সেম, দুইটার ঘনত্ব ধরা যাক সেম। এই যে দেখো এর বডি সারফেস, মানে এই যে দেখো সারফেসটা, তলটা বেশি কিনা? বেশি কিনা? এর এর কতটুকু? এই যে এতটুকু, এখান থেকে এতটুকু, তাহলে এর বডি সারফেস এরিয়া কম। তাহলে বলো তো, এ বেশি তলানি পড়বে নাকি এ বেশি তলানি পড়বে? যার বডি সারফেস বেশি তাকে দ্রুত তলানি ফেলবে, ধাক্কা দিয়ে দিয়ে। যার বডি সারফেস কম তার আস্তে আস্তে তলানি পড়বে। তাই তো? বুঝতে পারছো? তাহলে যাদের বডি সারফেস বেশি তারা বেশি বেশি তলানি পড়বে। তোমরা এটা বুঝতে পারছো? তাহলে এখন বলো তো, দুইটা আমি রাইবোজোম দিলাম, এটা একটা রাইবোজোম, দুইটা খণ্ড, এই এটা একটা রাইবোজোম। এটা হলো 70-80s। ওকে, বলো তো, একেও যদি আমি টেস্ট টিউবে দিই, একেও যদি টেস্ট টিউবে দিই, তাহলে ধরা যাক এদের ভর সেম হয়ে আছে, ধরা যাক সব সেম, বাট এর বডি সারফেস বেশি না কম? এর বডি সারফেস বেশি না কম? বেশি। আচ্ছা, এবার আমি সহজ ভাষায় বলি, তাহলে বলো তলানি কার বেশি? এর বেশি, তাই না? এর কম, এর বেশি। কেন কম বেশি? যা, চলে যাও। আচ্ছা, এর কম এর বেশি, রাইট? কেন এর কম, কেন এর বেশি? আচ্ছা দেখো তো, এর কম হওয়ার কারণ হলো এর ভর কম, এর হচ্ছে আকার কম, বডি সারফেস কম। আমি যত মোটা আমার বডি সারফেস বেশি, তাই না?
আমি যে লোশন ব্যবহার করি, আমার লোশন বেশি লাগবে তোমার থেকে, তাই না? আমি মোটা মানুষ, অনেক বড়। তুমি যদি শুকনা মানুষ হও, খিটখিটে মানুষ হও, তাহলে তোমার শরীরের জায়গা কম, তাহলে তোমার অল্প লোশন দিয়ে হয়ে যাবে, তাই তো? তাহলে কখনো যদি বাসায় কারোর লোশন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে দুইটা জিনিস ধারণা করবা। প্রথমত তার বডি সারফেস বেশি, সে অনেক মোটা। আরেকটা হতে পারে, আছে না, একসাথে খাইতে বসছি, দ্রুত তুমি 1 প্লেট খাওয়ার আগে আমি 3 প্লেট খাইয়া ফেলছি। কেন রাহাত, কেন? আশ্চর্য, খাইতে বসছি, আমি বেশিই খাবো। আমি যদি আস্তে আস্তে খাই তাহলে তা আমার আগে ওরা খেয়ে ফেলবে, পরে যদি না পাই। ব্যাপারটা এরকম, অনেক আর বেশি বেশি মাইখা ফেলে। তাদের ধারণা মাখলে কি হবে। আচ্ছা, এর ভর কম, আকার কম, বডি সারফেস কম, তাই তো? তাহলে তলানি কম, এর সব বেশি, তাহলে তলানি বেশি, রাইট? তাহলে বলো তো 70s দ্বারা কি বোঝাচ্ছে? দেখো, এটা বেশি এটা কম, তার মানে এস দ্বারা বোঝাচ্ছে তলানির হার। এস দ্বারা কি বোঝাচ্ছে? তলানির হার। ওকে, তাহলে যার যত বেশি এস তার তত বেশি তলানি। আমি তোমাদের প্রশ্ন দিই, তোমরা কমেন্টের মধ্যে লেখো তো আনসার। 99s এই দুইটার মধ্যে, এটা হলো ক, এটা খ, আকার, ভর, বডি সারফেস কার বেশি? এটা তো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এস বেশি কার? এস তো লিখে ফেলছে। আচ্ছা, তলানি বেশি কার? দ্রুত লেখো, আমি কমেন্ট চেক করি। এত পড়ছে কেন? আমার এক ফ্রেন্ড আছে, ভদ্রলোকের নাম হচ্ছে, নাম বলবো না, সরি। গত ঈদে বাসায় গেছি, তো আমি যখন বাসায় যাই, আমার স্বভাব হচ্ছে 3টা 4টা 5টা ভোর পর্যন্ত শুধু ঘুরে বেড়ানো, রাত্রেবেলা, গ্রামের এলাকা। তো এই ঈদটা না, গত ঈদে, তার আগের ঈদে, তো বললাম যে আমার ফ্রেন্ডগুলোকে, চল আজকে সেহরি করতে যাই রংপুর শহরে। তো রংপুর একটা 5 স্টার না 3 স্টার আছে, ওখানে নেই খুব ভালো খাবার আছে, যাই। তার নিয়ে রওনা দিছি। তো আমরা যখন খাইতে বসছি, আমরা হাত ধোয়া শেষ করিনি, সে এসা 3 প্লেট খাবার শেষ। প্রত্যেকবার গ্রাস যখন ভাত মুখে দিচ্ছে, তখন সে 1 প্লেট করে মাংস শেষ করতেছে, কারণ তাকে বলা হয়েছে যে আজকে খাওয়াবো আমি। বুঝতে পারছো? তো একটা জিনিস মনে রাখবা, যত খাবা তার পরের দিন আরো তত বেশি খাইতে হবে তোমাকে। মুখ যদি একবার খুলে দেয়, হয় গালিগালাজ, মানুষকে কষ্ট দেওয়া, কিংবা খাওয়া, মুখ যদি একবার খোলে, ওটা খুলতেই থাকবে, ওইটা বন্ধ করার কোনো উপায় নেই। কিছু বুঝছো? তাহলে আজকে একটু কম খাও, কালকে আরো কম খাইতে পারবা। আজকে একটু কম গালি দাও, কালকে আরো কম গালি দিতে পারবা। এই যে দেখছো, এরা বলে ফেলছে এইটা 120 শেষ। তার মানে তোমরা একটা জিনিস দেখো, এইটা 70s, তার মানে 70s দিয়ে আসলে এটা নাম বোঝায় নাই, বরং কি বোঝাইছে? এই জিনিসটাকে যদি আমি সেন্ট্রিফিউগেশন মেশিনে দেই, সেন্ট্রিফিউগাল মেশিনে দেই, সেন্ট্রিফিউগেশনের বেশি বেশি হবে, এর তলানি বেশি বেশি পড়বে। তার মানে এই সংখ্যাটা দ্বারা আর কিচ্ছু বোঝায় না। এই সংখ্যাটা দ্বারা শুধু বোঝাচ্ছে এই রাইবোজোমটি বেশি কম তলানি পড়ে, এই রাইবোজোমটি বেশি তলানি পড়ে। বুঝতে পারছো? তাহলে 70s 80s সম্পর্কে আজ থেকে মনে থাকবে কি, এটা তলানির হার বোঝায় বা তলানি ধ্রুবক বোঝায়। ওকে, সেডিমেন্টেশন রেট বোঝায় এটা দ্বারা। তো বিজ্ঞানী ভেদবার্গ এটা আবিষ্কার করেছেন। তো এই জন্য ভেদবার্গের এস থেকে এই এসটা দেওয়া হয়। তাহলে এসটা কি? অধঃক্ষেপণের হার বা তলানির হারের একক। ওকে রাহাত, তাহলে আমি এটা শেষ করি, শেষ করে আজকে লাইভ বন্ধ করে দিই।
ওকে, লুক, আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হলো এই দেখো তো দুইটা পার্ট একসাথে আছে না, দুইটা পার্ট মিলে কি 70। তাহলে আমি এক কাজ করি, আমি এই যে এই জায়গায় এসে আলাদা করে ফেলি। ওকে, তাহলে এই যে একটা পার্ট নিলাম, এই যে একটা পার্ট নিলাম, তাই তো? তাহলে বলো তো দুইটা মিলে 70 ছিল না? তাহলে ছোট ছোট নিলে এদের অধঃতলানির হার কমে যাবে কিছুটা, তাই তো? দেখা যাবে এর ক্ষেত্রে এটা হলো 50s, এর ক্ষেত্রে এটা দেখা যাবে 30s। তাহলে বলো তো 70s যে রাইবোজোমটা আছে তার কয়টা খণ্ড? দুইটা খণ্ড। এটাকে যদি আমি টেস্ট টিউবে দিই তাহলে এই তলানির হার 50s, এটার হার 30s। তাহলে এই দুইটার মধ্যে বলো তো কোনটার তলানির হার বেশি? এইটার। বলো তো সাইজ কোনটার বেশি? এইটার। এই জন্য তো তলানির হার বেশি, শেপটাও বেশি, এটার চারপাশের আয়তনটাও বেশি, বডি সারফেস, তাই না? আচ্ছা এইটার ক্ষেত্রে এবার যাই, ভাগ করলাম আমি। এটা হলো 60s, এটা হলো 40s। তার মানে দেখে বোঝা যাচ্ছে এর তলানি বেশি, এর তলানি কম। তার মানে এর আকার বড়, এর আকার কম। এর বডি সারফেস বেশি, এর বডি সারফেস কম, তাই তো? এর ভর বেশি, এর ভর কম। এর ঘনত্ব বেশি, এর ঘনত্ব কম। এইটা বোঝা যাচ্ছে। ওকে, তাহলে প্রিয় স্টুডেন্ট এক কাজ করি আমি, দেখো এই জিনিসটাকে যদি আমি সেন্ট্রিফিউগাল মেশিনে টেস্ট টিউবে দিই, এই জিনিসটা যখন অধক্ষেপ পড়বে, এগুলো অনেকগুলো দিছি, হ্যাঁ, তাহলে এদের অধক্ষেপণ হার কত? 30s। এটা যদি আমি একটা সেন্ট্রিফিউগাল মেশিনে টেস্ট টিউবে নিই, এটা অনেক বড় হবে আর কি, 50s। এটারে যদি নেই 40s, এটা কি 60s। তাহলে বলো তো এই চারটার মধ্যে সবার আগে অধক্ষেপ পড়ে কার? আমরা একটা ক্রম তৈরি করি, এটা হলো 1 নম্বর, সবার আগে তার অধক্ষেপ পড়বে, সব থেকে বেশি অধক্ষেপ তার পড়বে। 2 নম্বর কোনটা রাহাত? এই যে এইটা। 3 নম্বর কোনটা? এইটা। 4 নম্বর কোনটা? এইটা। বুঝতে পারছো? তাহলে দেখো তুমি কিন্তু বলতে পারতেছো 30s, 40s, 50s দেখে অধক্ষেপণের হার কেমন, কোনটা সাইজ বড়, কোনটার আকার বড়, কোনটার ভর বড়, কোনটার ঘনত্ব বড়, কোনটার বডি সারফেস বেশি, রাইট? তাহলে অধক্ষেপণের হার, সাইজ, আকার, বডি সারফেস এগুলোর কি সমানুপাতিক। ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, বুঝতে পারছো? এবার এক কাজ করি, আমরা আরেকটা টেস্ট টিউব নেই, দেখা যাচ্ছে মুহিব? দেখা যাচ্ছে? এই যে এইটাকে আর এইটাকে আমরা একসাথে দিই, দেখো অধক্ষেপ পড়ছে। অধক্ষেপ কত হলো? 70s। এইটাকে আর এইটাকে এবার আমরা একসাথে দিই, অধক্ষেপ কত হলো? 80s। তাহলে এখন আমার বলো তো এইটার অধক্ষেপণের হার অপেক্ষা কি এইটার অধক্ষেপ হার বেশি? বেশি কিনা? এইটা অপেক্ষা এই সিঙ্গেল যে 30s আর কি অপেক্ষা এর অধক্ষেপের হার বেশি না? ওকে, ভেরি গুড। এইটা অপেক্ষা এর অধক্ষেপের হার বেশি না? এইটা অপেক্ষা এর অধক্ষেপের হার বেশি না? কেন? কারণ এইটার আকার বেশি, এটা ভর বেশি, ঘনত্ব বেশি, তাই তো? তাহলে এইটারও এইটা অপেক্ষা বা এইটা অপেক্ষা আকার বেশি, সব কিছুই বেশি বেশি। প্রশ্ন হলো যে আমি যদি 30s এর একটা 50s এর একটা একসাথে করি, 80s হওয়ার কথা, আমি যে 80s না লিখে 70s লিখে আমার কিন্তু কোনো পাপ নাই, কারণ আমরা কিন্তু দেখছি এখানে কিন্তু যোগ করছি না, 30কে আর 50কে আমরা একসাথে যোগ করছি না, জিনিস দুইটাকে একসাথে করছি, করার পর দেখছি 80s না 70s হয়, পাপ আছে তাতে? সেম ব্যাপার 40s এবং 60sটাকে আমরা একসাথে করছি, করার পর দেখি 100s না হয়ে যায় 80s, পরীক্ষায় যে ফলটা পাবো ওইটাই হচ্ছে জরুরি কথা, এখানে তোমরা যোগ বিয়োগ করতেছি না, তাই তো? তাহলে তোমরা কেন ভাবো যে 40s, 60s 100s না হয়ে কেন এটা 80s হয়ে যায়? কেন ভাবো এটা তোমরা?
তোমরা কেন সবসময় এখানে যোগ করে 100s বানাতে চাও? হোয়াই? আরে দুইটা একসাথে করার পর অদক্ষেপ কতটুকু পর আমি দেখতেছি, দেখার পর আমি করতেছি, তাই তো? তাহলে কখনোই এই যোগটা করবো না, এটা করা মানে তুমি পাপ করবা। আর এই বায়োলজি শুরু হয় এই চ্যাপ্টার দিয়ে, তাহলে এই চ্যাপ্টারে এসে যদি তুমি যোগ বিয়োগ করতে চাও তাহলে প্রবলেম আছে। আচ্ছা, ভেরি গুড। তোমার যে চিন্তাটা যোগ করে ফেলো, করে দেখো 100s হচ্ছে না, এই চিন্তাটা কি তোমার মধ্যে শুধু? না, বাকিদের মধ্যেও। শুধু বাকিদের মধ্যে তা তোমাদের যারা সিনিয়র ছিল তাদের মধ্যে ছিল না? আমি তো তোমাদের 8-10 বছরের সিনিয়র, আমার মধ্যে নাই? আমিও একদিন ভেবেছিলাম এটা, তাহলে সেদিন আমিও পাপ করছি। তাহলে আমরা যোগ করবো না, আমরা শুধু দেখবো এই সাইজটা আর এই সাইজটাকে এক করলে অধক্ষেপ কেমন পড়ে সেটা। তারপরও তো কথা থেকে যায়, কেন 100s না হয়ে 80s হয়ে যায়? ওকে, তাহলে আমি তোমাদের এবার দেখাই। বলো তো এস কি কি জিনিসের উপর নির্ভর করে? ভর, আকার, সারফেস এরিয়া। মানে যে জিনিসটা যত বড় হবে, এখানে ধরা যাক এই জিনিসটা যত বড়, এর উপর তত বল প্রয়োগ করে নিচে নামাই দেবে। ঠিক আছে? তো একটা জিনিস দেখো তো, এই জিনিসটা আর এই জিনিসটা যখন আলাদা ছিল তখন এক ধরনের ছিল, বাট এখন যখন একসাথে হয়েছে, দেখো তো এই জিনিসটা মানে কি? এই তল, এই তল, এইটার দুইটা তল। এইটার কথা চিন্তা করো তো, এরও কিন্তু দুইটা তল। তাহলে যখন এটা আলাদা আলাদা ছিল তখন দেখো এইটার দুই তলের উপর চাপ দিচ্ছিল, দিয়ে তলানি ফেলতেছিল, এটারও দুই তলের উপর চাপ দিয়ে তলানি ফেলতেছিল কি না? তখন এটা কত হয়েছিল? 30s, এটা ছিল 50s। কিন্তু যখনই এইটার এইটা তুমি একসাথে করে দিলে, দেখো তো এই মাঝখানের তলটা দুইজনের সাথে যুক্ত হয়ে গেল কি না? হওয়ার পর পরে কি হলো দেখো তো, জিনিসটা দেখো তো একটা আরেকটার সাথে যখন যুক্ত হয়ে গেল তখন তার আকার কমছে কিনা? 1 2 নম্বর হচ্ছে এই যে এই তলটা ছিল, এই তলটা হারিয়ে গেল কিনা? এই যে এর নিচের যে তলটা ছিল ওটা হারিয়ে গেল কিনা? এখন তল কয়টা? এই দেখো, একটা, দুইটা। এইটা আর এটা যখন আলাদা ছিল তখন 4টা তল ছিল, এই জন্য এটা 30 লাগতো, এটা 50 লাগতো। যখনই আমরা একসাথে করছি দেখো একটা তল, দুইটা তলই আছে, আর দুইটা তল হারাই গেছে। তাহলে আকার কমে গেল, এই যে দেখো ওভারল্যাপিং হয়েছে 1 2 নম্বর হচ্ছে সারফেস এরিয়াটাও কমে গেল। ভর হয়তো বা ঠিকই আছে, ভর ঠিকই আছে। আচ্ছা, তোমরা এটা বুঝতে পারছো? যখন দুইটা একসাথে হয়ে যায় তখন দেখো এই অংশটুকু সারফেস এরিয়াটাও হারিয়ে গেল, দুইটা মিলে যে আকারটা হওয়ার কথা ছিল আকারটাও কমে গেল। আকার কমছে, সারফেস এরিয়া কমছে। তাহলে বলো তো এটা ঠিক আছে হয়তো বা, আকার কমছে, সারফেস এরিয়া কমছে, ঠিক আছে? তাহলে এসটা আগে যা ছিল, আগে যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে একটু কমবে কিনা? কারণ এই যে অল্প একটু জায়গা হারিয়ে গেছে, অল্প একটু সারফেস এরিয়া হারিয়ে গেছে, অল্প একটু আকার হারিয়ে গেছে। এই জন্য 30 এবং 50 80s না হয়ে ওই অল্প একটু যেহেতু হারিয়ে যায়, এই জন্য এই টেস্টটা হালকা কমে গিয়ে 70s হয়ে যায়। সেম ব্যাপার বলো তো, এই দুইটা যখন একসাথে হয়েছে, এই যে দেখো, তাহলে এই জায়গায় সারফেস এরিয়াটা কমে গেছে, সারফেস এরিয়া কমলো। 2 নম্বর হচ্ছে দুইটার একসাথে যেহেতু ওভারল্যাপিং হয়েছে আকারটা কমলো। এই যে দেখো না, কলম আর কলম দুইটা যদি আলাদা আলাদা থাকে, দেখো তো এইটা কত বড়, এটা কত বড়, বা যখন একসাথে করলাম দেখো তো সাইজটা কমে গেল না? এটার ভেতরটা কিন্তু এটার ভেতরে ঢুকে গেছে। তাহলে আলাদা থাকলে যে এরকম বড় হইতো, কিন্তু যখনই একসাথে হলো দেখো ছোট হয়ে গেল। আগে গ্রামে কি করতো, মোবাইলের সাথে একটা বড় স্পাইরাল দড়ি লাগায়ে বোতামের সাথে, পকেটের সাথে, কিন্তু কোমরের সাথে বাইন্ধা রাখতো। আমার মনে হচ্ছে এগুলোর সাথে সুতা বেঁধে রাখতে হয় আমার কোমরের সাথে, পড়তে দেওয়া যাবে না। আচ্ছা, রাত এবার বুঝছ, এটা ছিল 40, এটা ছিল 60, দুইটা মিলে 100 তুমি পাপ করছো, ইটস ওকে, এই চিন্তা করে। বাট যখন এইটার এটা একসাথে করছে, দেখো সারফেস এরিয়া কমে গেছে। 2 নম্বর হচ্ছে আকারটাও কিছুটা কমে গেল, এই যে কলমের মতো, দুইটা আলাদা থাকলে বিশাল, বাট দুইটা যখন একসাথে করবো দেখো কলমটা ছোট হয়ে গেছে, তাই তো?
তাহলে যে এজটা হওয়ার কথা ছিল সেটাও একটু কমে যাবে, তাই তো? তাহলে 40 60 100 এজ হওয়ার কথা ছিল, না হয়ে 40 60 কত হলো 80 এজ। দেখা গেলো 20 এজ কমে গেছে, মানে অধক্ষেপটা আরও একটু কমে গেছে। এবার বলো 80 এজ হতে কি দোষ আছে? 40 এজ প্লাস 60 এজ ইকুয়াল 100 এজ, নট 100 এজ, 80 এজ। কেন কমে গেছে? অল্প একটু তল কমে গেছে, আকার কমে গেছে। তা সেম ব্যাপার, বলো তো এটা কি ছিল? 30 এজ প্লাস 50 এজ হওয়ার কথা ছিল 80 এজ, বাট একটু আকার কমে গেছে, এই জন্য 80 এজ না হয়ে কি হয়ে গেছে 70 এজ। তোমরা কি সবাই বুঝতে পারছো? যদি বুঝতে পারো দ্রুত আমাকে কমেন্টে জানাও। আমরা এখন লাইভ থেকে চলে যাব, তার আগে তোমরা শুধু একটু লাইভে থাকা অবস্থায় বলো যে এই জিনিসটা বুঝছো কিনা। এর আগে এইটা কারা জানতো না, এখন জেনে গেছো। আমাদের ক্লাসটা আজকে আরও ছোট হতো, কিন্তু আমি গত দিনের ক্লাস দেখার পর এইটা বুঝতে পারছি যে ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে গেলে ক্লাস নষ্ট হয়ে যাবে। এই জন্য কতক্ষণ লাগে আমি আস্তে ধীরে পড়াচ্ছিলাম। আজকেও কিন্তু রাইবোজোম শেষ হয় নাই, রাইবোজোমের কিন্তু কাজ আছে। তো পরের দিন আমরা যেখানে রাইবোজোম শেষ করছি এইটার সাথে আমরা আর কোনো অঙ্গাণু আর একটু এক্সট্রা পড়বো, ঠিক আছে? পরের দিনেও কিন্তু আমরা এই চ্যাপ্টার পড়বো, ওকে? ওকে, বুঝতে পারছি, সবাই বুঝতে পারছো। তো আগামীকালকে ক্লাস আছে। কাল কি বার? শনিবার তো নয়, শনিবার নয়। আচ্ছা, আগামীকালকে ক্লাস আছে, অবশ্যই লাইভ ক্লাস করবা। রেকর্ডিং ক্লাস যত ভালো হোক না কেন, রেকর্ডিং ক্লাস থেকে কোনো ফায়দা নাই। আর যারা লাইভ ক্লাস করছো, আমি চেষ্টা করব অনেককেই গিফট বা কোনো কিছু করতে, জাস্ট একটু ইন্সপিরেশন বাড়িয়ে দিতে। 2 নম্বর হচ্ছে তোমরা যত বেশি গ্যাদার হবা, আমি তত বেশি ইফোর্ট দিব, তত ভালো করার চেষ্টা করব। বুঝতেই পারছো, যদি মিছিলে মানুষ বেশি হয়, একজন নেতাও সাহস পায় ইলেকশনে দাঁড়াইতে, এই তো ব্যাপারটা হলো এরকম। আমি কখনো লাইভ ক্লাস নেইনি, ফ্রি কোর্স করাইনি, কিছু করাইনি। তো তোমরা যদি বেশি গ্যাদার হইতে থাকো, রেগুলার ক্লাস করতে থাকো, তাহলে আমি তোমাদের জন্য করতে থাকবো। সবাইকে অনেক ধন্যবাদ। সি ইউ টুমরো। আল্লাহ হাফিজ।